হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজির ক্লাস নিয়ে। তো যারা আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এবং এর আগে তোমরা সবাই আশা করি সিলেবাসটা পেয়েছো, এবং সিলেবাস অনুযায়ী আমি ক্লাসগুলো নিচ্ছি এবং অন্যান্য সাবজেক্টেরও ক্লাসগুলো হচ্ছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করলে দেখতে হবে। যারা সোশ্যোলজি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেনলি আমি তাদের জন্য সোশ্যোলজি, মেজর সোশ্যোলজি নিয়ে যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, আমি তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো, এর আগে আমি তোমাদের এই সোশ্যোলজি থার্ড সেমিস্টারের পেপার 3 ইউনিট 4-5 হচ্ছে যে তোমাদের ইউনিট 5টা যে ছিল সেখানে আইআরডিপি, তারপরে ট্রাইস, তারপরে আরও বিভিন্ন কিছু ছিল। তো সেগুলো হচ্ছে আমি তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা দেখবে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইউনিট 4-এ তোমাদের কি আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট। তো এই লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়েও কিন্তু আমি এর আগে একটা ক্লাস নিয়েছি এবং তোমাদের সাথে আলোচনা করেছি। এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট, এই লোকাল সেলফ গভর্নমেন্টটা কি, এর সূত্রপাত কোথা থেকে এটার উৎপত্তি হয়েছিল, ঠিক আছে, কত সালে হয়েছিল, এবং এটা কি করে এর স্তর বিন্যাসটা করা আছে। সেই লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটাকে আমরা পঞ্চায়েত রাজ বলি, সেই পঞ্চায়েত রাজের যে ইভলিউশন অফ পঞ্চায়েতি রাজ। তো এই পঞ্চায়েতি রাজের যে বিবর্তনটা, এই বিবর্তনটা নিয়েই কিন্তু আজকে তোমাদের মেন ক্লাসটা। ঠিক আছে, যে এই যে পঞ্চায়েতি রাজটা কি করে এই পঞ্চায়েতি রাজটা আমাদের ভারতে গঠন করা হলো। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই পঞ্চায়েতি রাজ যে বিষয়টা আছে সেটা কিন্তু উত্থান হয়েছিল এবং আমাদের সংবিধানে এর আইন পাস হয়েছিল। ঠিক আছে, তো এটা কি করে হলো, কি করে এর বিবর্তনটা হলো, সেটাই আজকের তোমাদের মেন ক্লাস। তো চলো শুরু করছি, ইভলিউশন অফ পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি রাজের বিবর্তন। ঠিক আছে, তো তোমরা দেখো, এই যে পঞ্চায়েতি রাজটা আছে, এটা হচ্ছে যে গ্রামীণ স্তর, আমাদের ভারতের যে গ্রামীণ স্তর, এই গ্রামীণ স্তরে কি একটা মানে সরকার গঠন করার জন্য, মানে নিজেদের সরকার গঠন করার জন্য, তুমি যদি ভাবো যে আমি হচ্ছে, ধরো তুমি তোমার গ্রামের একজন বা তুমি তোমার শহরের একজন, তোমার পক্ষে কি সম্ভব যে তোমার কোনো প্রবলেম হলে কলকাতা গিয়ে সেখানে আমাদের যে রাজ্য সরকার আছে ডিরেক্ট রাজ্য সরকারের সাথে কথা বলা সবসময় কি সম্ভব? বা তোমার যদি মনে হয় যে আমার এলাকায় কোনো প্রবলেম হচ্ছে, আমাকে এটা কেন্দ্র সরকারকে গিয়ে বলতে হবে, তোমার পক্ষে কি সবসময় দিল্লি দৌড়ানো সম্ভব? এটা সম্ভব না। ঠিক আছে, যে যখন ইচ্ছা হলো আমি কলকাতায় চলে যাচ্ছি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি যখন ইচ্ছা কলকাতায় চলে যাচ্ছি সরকারের কাছে, বা আমার যখন ইচ্ছা হচ্ছে আমি দিল্লি চলে যাচ্ছি, এটা সম্ভব না। তো যখন এটা সম্ভব না, তখন কি করা হলো, আমাদের ভারতের যারা নেতৃত্বরা ছিল সেই সময়কার নেতৃত্বরা ভাবলো যে গ্রামীণ স্তরে সরকার গঠন করতে হবে, মানে আমার এলাকায় বা তোমার গ্রামে, তোমার এলাকায় বা তোমার শহরে সরকার গঠন করতে হবে। ঠিক আছে, তো এই যে সরকার তখন গঠন করা হলো কিসের জন্য, যে গ্রামীণ এলাকার মানুষদের যাতে সুবিধা হয়। আজকে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি কার কাছে যাও, তুমি তোমার গ্রাম পঞ্চায়েতের কাছে যাও বা তোমার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যাও। তারা সেটা কি করে, তারা তাদের মতন করে সেটা সলভ করার চেষ্টা করে। তোমার যে প্রবলেমটা আছে সেটা কি করে, তারা নিজেদের মতন করে সলভ করার চেষ্টা করে। যদি তাদের দ্বারা না হয়, যদি মনে হয় যে সমস্যাটা আরো একটু বড় সমস্যা, আমাদের দ্বারা সম্ভব নয়, তখন তারা সেটাকে কি করে, পঞ্চায়েত সমিতিতে দেয়। ঠিক আছে, যদি পঞ্চায়েত সমিতির মনে হয় যে না এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা হচ্ছে আরো বড় কোথাও থেকে করতে হবে, তখন কি হয়, এটা কোথায় দেওয়া হয়, জেলা পরিষদে দেওয়া হয়। জেলা পরিষদের যদি মনে হয় যে না এটা খুবই একটা বড় সমস্যা সেই গ্রামের, এবং এটাকে আমাদের কি করতে হবে, বড়ভাবে একটা বড় প্রজেক্ট করতে হবে, তখন তারা কি করে, সেটা কি করে, রাজ্য সরকারের কাছে চলে যায়। ঠিক আছে, এবার তোমার যাওয়া তো সম্ভব নয়, তুমি তো যখন তখন রাজ্য সরকারের কাছে পৌঁছতে পারবে না। ঠিক আছে, তোমার নিজস্ব একটা কাজ আছে, সেই কাজকর্ম ছেড়ে তুমি কিন্তু যখন তখন গিয়ে রাজ্য সরকারের কাছে 1 দিন 2 দিন 3 দিনের জন্য গিয়ে কিন্তু থাকতে পারবে না। কিন্তু তার জন্য কি করা হয়, আমাদের গ্রামে কি করা হলো, সরকার গঠন করা হলো, এবং আমাদের যে
অসুবিধাগুলো, আমাদের গ্রামের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো আমরা সেই সরকারের কাছে বলি এবং সেইখান থেকে সরকারিভাবে আমাদের কি সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হয়। তো তার জন্যই তৈরি হয়েছিল এই পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত ব্যবস্থা। ঠিক আছে, এই যে পঞ্চায়েত ব্যবস্থাটা, এটা কিন্তু প্রথমের দিকে যখন হচ্ছে সুপারিশ করা হয় তখন কিন্তু এটা কি কার্যকর হয়নি। বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছিল এই পঞ্চায়েত ব্যবস্থাটাকে আইনে নিয়ে আসার জন্য। ঠিক আছে, প্রথমে দেখো এই যে পঞ্চায়েত রাজটা আছে, এই পঞ্চায়েত রাজটা মানে আমাদের ভারতে এই আইনটা তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন কমিটির সুপারিশ করেন এবং বিভিন্ন কমিটি তৈরি হয় এবং সেই কমিটি নিজেদের সুপারিশগুলি কি করে ভারত সরকারের কাছে তুলে ধরে যে এইভাবে পঞ্চায়েত রাজটাকে তৈরি করতে হবে, এইভাবে মানুষের কাছে সরকার, কেন্দ্র বলো রাজ্য বলো, এইভাবে সরকার মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং মানুষের যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবে এবং আমাদের ভারতের উন্নয়ন হবে। তো প্রথমে কি হয়েছিল, প্রথমে এক নম্বরে দেখো প্রথম যে কমিটিটা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটি। প্রথম যে কমিটিটা হয়েছিল সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি এই বলবন্ত রায় মেহতা কমিটিটি কবে হয়েছিল? এই বলবন্ত রায় মেহতা কমিটিটি হয়েছিল 1957 সালে। 1957 সালে দেখো একদম আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? 1947 সালে। ঠিক তার 10 বছর পরে কি হলো? এই বলবন্ত রায় মেহতা কমিটিটি গঠন হলো। কিসের জন্য? আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট বা আমাদের এলাকার সামাজিক উন্নয়নের জন্য আমাদের কি হলো? এই বলবন্ত রায় মেহতা কমিটিটা গঠন হলো। ঠিক আছে, এই বলবন্ত রায় মেহতা কমিটি কি বলেছিল যে আমাদের সামাজিক উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কি করতে হবে? আমাদের উন্নয়নের কাজগুলো করতে হবে এবং সামাজিকভাবে করতে হবে। এটা ছিল বলবন্ত রায় মেহতা কমিটির মানে মূল কথা। ঠিক আছে, তারপরে কি হলো? এই বলবন্ত রায় মেহতা কমিটি নিজের মতন করে একটা সুপারিশ দিল কিভাবে মানে একদম গ্রাম স্তরে একটা সরকার গঠন করা যায় এবং কি করে সেখানকার মানুষের জন্য সামাজিক ভাবে মানুষকে পরিচালনা করা যায়। ঠিক আছে, তারপর এলো অশোক মেহতা কমিটি। তারপর 2 নম্বরে কি আসলো? অশোক মেহতা কমিটি। দুই নম্বরে তোমাদের কি আসলো? অশোক মেহতা কমিটি। এটা গঠন হলো কবে? 1977 থেকে 1978। 1977 থেকে 1978 খ্রিস্টাব্দের মাঝখানে বা 1977 থেকে 1978 সালের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টার মধ্যে কি হলো? অশোক মেহতা কমিটি গঠন করা হলো। ঠিক আছে, এই অশোক মেহতা কমিটি যে ছিল, এই অশোক মেহতা কমিটি কি বলেছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পুনরুদ্ধার ও শক্তিশালী করতে হবে। ঠিক আছে, এই অশোক মেহতা কমিটি যে কি বলেছিল? পঞ্চায়েত রাজ যে ব্যবস্থাটা আছে সেটার পুনরুদ্ধার ও শক্তিশালী করতে হবে। পুনরুদ্ধার কথাটা কেন হয়েছিল? এর আগের ক্লাসে তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো, আমি বলেছিলাম যে এই যে পঞ্চায়েত ব্যবস্থার বা এই সভার যে ব্যবস্থা, গ্রাম সভার যে ব্যবস্থা, এটা কিন্তু আজকের থেকে না, এটা সেই ব্রিটিশার্সরা আসারও আগের থেকে। আমি তোমাদের বলেছিলাম যে ঋগ বৈদিক যুগেও হচ্ছে এই সভা ব্যাপারটা ছিল, গ্রামের লোকজনদেরকে নিয়ে এই সবার ব্যাপারটা ছিল। তো পরে যখন ব্রিটিশার্সরা এসেছিল এবং কালের বিবর্তনের পর যখন ব্রিটিশার্সরা আসলো, তারা কি করলো? নিজেদের হাতে সেই শক্তিটা রাখার জন্য কি করলো? এই সভা জিনিসটাকে আমাদের ভারতবর্ষ থেকে সরিয়ে দিল, যাতে সব জায়গায় ওদের হাতে যাতে সেই শক্তিটা থাকে বা নিজেদের হাতে যেন হস্তক্ষেপ করে রাখতে পারে গ্রামগুলোকে, তার জন্য। পরে যখন হচ্ছে এই অশোক মেহতা কমিটি হলো, তারা কি বলেছিল? আমাদের এই পঞ্চায়েত রাজ যে ব্যবস্থাটা আছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে, মানে নতুন করে আবার সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে নিয়ে আসতে হবে বা সেই গ্রাম সভা সেই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে এবং সেটাকে আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। তাহলে কি হবে? আমাদের ভারতের গ্রামীণ উন্নয়নগুলো করা যাবে এবং সার্বিকভাবে আমাদের ভারতেরও উন্নয়ন হবে। ঠিক আছে, এবার নেক্সট যে কমিটিটা গঠন হয়েছিল সেটা হচ্ছে GV.K. রাও কমিটি। কি 3 নম্বর? GV.K. রাও কমিটি।
এই জিভিকে রাও কমিটিটা কত সালে গঠন হয়েছিল? 1985, 1985 সালে এই জিভিকে রাও কমিটিটা গঠন হলো। এই জিভিকে রাও কমিটিটা যখন গঠন হলো, এই জিভিকে রাও কমিটিটা কি বলেছিল? যে আমাদের গ্রামের যে সরকার গঠন হবে সেখানে কি হবে? জেলা পর্যায়ের উন্নয়ন করতে হবে। মানে জেলার থেকে প্রত্যেকটা, আমাদের যে রাজ্য আছে, আমাদের রাজ্য তো অনেকগুলো জেলা নিয়ে গঠিত। তো কি বলেছিল এই জিভিকে রাও কমিটি? বলেছিল যে এই যে জেলাগুলো, এই জেলাগুলো গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত রাজ যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মানে একদম মূল স্তর থেকে মাথা যে হবে সে হবে হচ্ছে জেলা পর্যায় বা জেলা। জেলা কি হবে? জেলা হচ্ছে এই অনেকগুলো গ্রাম নিয়ে ব্লক, এবং অনেকগুলো ব্লক নিয়ে কি হয়? জেলা। এই জেলাটাই হবে প্রত্যেকটা, মানে আমাদের রাজ্যের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মাথা কি হবে? এই জেলা পরিষদ। এবং এই জেলা পরিষদের কি করা হবে? একজন প্রধান নির্বাচন করা হবে। যেমন আমরা দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতির প্রধান আছে, সেরকম কি এরকম একজন হচ্ছে জেলা পরিষদেরও একজন প্রধান নিয়োগ করা হবে। ঠিক আছে, আমাদের এই জিভিকে রাও কমিটি এটি কথাটি বলেছিল। এরপরে দেখো 4 নম্বরে আসে এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে করাচ্ছি। চার নম্বরে এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি, এই এল.এম. সিংভি কমিটিটা কবে গঠন হয়েছিল? 1986 সালে। দেখো পরপর আসছে। 1986 সালে কি গঠন হলো? এম.এল. সিংভি কমিটি। এই যে এল.এম. সিংভি কমিটিটা ছিল, এটা কি গণতন্ত্রের উন্নয়নের জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে পুনর্জীবিত করার কথা বলে। এটা কি বলে? গণতন্ত্রের উন্নয়ন, মানে মানুষের সার্বিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা আছে, সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটাকে পুনর্জীবিত, মানে আবার নতুন করে গঠন করার কথা কে বলেছিল? এই এল.এম. সিংভি কমিটি। ঠিক আছে, তারপরে আসে পি.কে. থুঙ্গন কমিটি। ঠিক আছে, 1989 সালে। তারপরে 5 নম্বরে কে আসে? পি.কে. থুঙ্গন কমিটি, 1989। এই পি.কে. থুঙ্গন কমিটিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতন দেখবে। এই পি.কে. থুঙ্গন যে কমিটিটা আছে, এটা 1989 সালে এটার গঠন করা হয়। এটার গঠন করে কে? এটার গঠন করে আমাদের ভারতের সেই সময়কার যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, তার নেতৃত্বে এবং তার উদ্যোগে কি করা হয়? এই পি.কে. থুঙ্গন কমিটিটা গঠন করা হয়। এবং এই পি.কে. থুঙ্গন কমিটিটার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে ছিল? এই পি.কে. থুঙ্গন। ঠিক আছে, এই পি.কে. থুঙ্গন নামে যে মানুষটি ছিল, যে ব্যক্তিত্বটি ছিল, তিনি কি ছিল? এই পি.কে. থুঙ্গন কমিটির হেড। এবং এই পি.কে. থুঙ্গন কমিটিটি কে গঠন করে? কার নেতৃত্বে গঠন হয়? এটা হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে এবং রাজীব গান্ধীর উদ্যোগে এই কমিটিটি গঠন করা হয়। এবং এই যে এই কমিটিটা ছিল পি.কে. থুঙ্গন কমিটি, এই কমিটি কি সুপারিশ করে কি? পঞ্চায়েতি রাজ যে সংস্থাগুলি, সেগুলো হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিত। এই যে এর আগে যে কমিটিগুলো ছিল, যে কথাগুলো বলেছিল, এবং এই যে কমিটিটা আসলো পি.কে. থুঙ্গন কমিটি, এই পি.কে. থুঙ্গন কমিটি কি বলেছিল? যে পঞ্চায়েতি রাজের যে ব্যবস্থাগুলো আছে, যে সংস্থাগুলি আছে, যেভাবে পঞ্চায়েতি রাজটা কাজ করবে বা যেভাবে পঞ্চায়েতি রাজ কাজ করছে, তাদেরকে কি দিতে হবে? সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ঠিক আছে, এবং 1989 সালে তখন হচ্ছে এই কমিটিটা যখন গঠন হয় 1989 সালে, তখন কি হয়? এই বিলটিকে পাস করার জন্য উত্থাপন করা হয়। ঠিক আছে, যখন পি.কে. থুঙ্গন কমিটি বলল যে এটাকে আমাদের সাংবিধানিকভাবে এটাকে স্বীকৃতি দিতে হবে, তখন কি করা হয়? এই পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার ব্যাপারে কি করা হয়? বিল উত্থাপন করা হয়। কিন্তু কিছু কারণে এই বিলটি কি আইনে পরিণত হয় না। ঠিক আছে, কিছু কারণবশত এই বিলটি কি আইনে পরিণত হয় না। কিন্তু 1993 সালে, পরে গিয়ে 1993 সালে কি হয়? 73তম সংবিধান যখন হয়, 1993 সালে যখন 73তম সংবিধান সংশোধনী হয়, তোমাদের এর আগের দিনও বলেছিলাম সংবিধান
সংশোধনী। এই 1993 সালে 73তম সংবিধান সংশোধনীর কথা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম। তো পরে যখন 1989 এর পরে যখন 1993 সালে 73তম সংবিধান সংশোধনী হয়, তখন কি করা হয়, তখন হচ্ছে আমাদের এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কি হয়, স্বীকৃতি পায় এবং এটি কি হয়, আইনে পরিণত হয়। এটি কি হয়, আইনে পরিণত হয়, স্বীকৃতি পায়। ঠিক আছে, দেখো 1989 হচ্ছে এটা কি আইনে পরিণত হয় না, এই বিলটি পাস হয় না, কিন্তু এর থেকে যখন পরে আমরা যখন 1993 সালে আসি, তখন আমাদের যে ভারতীয় নেতৃত্বরা ছিল তাদের মনে হয় যে এই পঞ্চায়েতি রাজটাকে আমাদের সত্যিকারের একটি বিল পাস করা উচিত এবং এটিকে আইনে পরিণত করা উচিত। তো তখন কি হয়, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের কি পঞ্চায়েত রাজটাকে একটা বিলে উত্থাপন করা হয় এবং সেই বিলটা পাস হওয়ার পরে এটা কি হয়, এটি আইনে পরিণত হয়। ঠিক আছে, তো এইভাবে কি হয়, আমাদের ভারতে পঞ্চায়েত রাজ সিস্টেমটা তৈরি হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের পঞ্চায়েত রাজের যে বিবর্তন, সেই বিবর্তনটা। ঠিক আছে, এটা কিন্তু মানে খুব একটা ছোট টপিক না, তোমাদের যদি পঞ্চায়েতি রাজ যদি বোঝাতে চাই এটা একদম খুব বড় টপিক। এই ক্লাসগুলো কিন্তু 10 মিনিট 20 মিনিটের ক্লাসে কিন্তু এগুলো কমপ্লিট করা সম্ভব নয়। এর উপরে যে নোটসগুলো তৈরি হয় সেই নোটসগুলো কিন্তু বিশাল বিশাল নোটস আছে। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের থেকে নোটস যদি পেতে চাও তাহলে দেখো আমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমরা কিন্তু তোমাদের প্যাকড আপ নোটস এই পঞ্চায়েতি রাজের ওপরে এবং তোমাদের যে সোশ্যোলজি আছে এই সোশ্যোলজির ওপরে কিন্তু আমাদের প্যাকড আপ নোটস রেডি হয়ে গেছে অলরেডি, এবং আমরা কিন্তু সেই প্যাকড আপ নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করব। এবং সাথে তোমরা যেটা পাবে সেটা পাবে অনলাইন ক্লাসেস। তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমেও কিন্তু এই পঞ্চায়েতি রাজ বা অন্য যে তোমাদের পড়াগুলো আছে সেগুলো কিন্তু বুঝতে পারবে সময় দিয়ে। ঠিক আছে, এবং তোমাদের যে পড়াশোনাটা তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আর দেরি না করে আমাদের কাল থেকে মানে আমাদের আগস্ট মাস থেকেই আমাদের শুরু হয়ে যাচ্ছে অনলাইন ক্লাসেস। তো তোমরা সকলে এই নাম্বারে আমাদের হেল্পলাইনে কথা বলতে পারো এবং উইথ নোটস অ্যান্ড অনলাইন ক্লাসের সাথে তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হতে পারো। ঠিক আছে, এবং তোমাদের উন্নয়নের জন্য, তোমাদের সাফল্যের জন্য আমরা তোমাদের পাশে আছি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।